বাচ্চাদের নামে আইবিআরএফ দিলাম, মায়ের নামে আইবিআরএফ দিব না। কেন দিব না? এখন তো আবার মোড চেঞ্জ হয়ে গেছে। প্রথম লাইন ঠিক ছিল কিন্তু এখন লাইন চেঞ্জ হয়ে গেছে। এন্ডোমেন্টে ঠিক আছে, আমাদের এন্ডোমেন্ট ধরেন এন্ডোমেন্ট প্ল্যান, এন্ডোমেন্ট একটা ইন্স্যুরেন্স, এইটারে দুই ভাবে সেল করা যায়, বেসিক ডাব্লিউপি। আমরা তো সাধারণত এই দুইটা রেডার ছাড়া তো পলিসি হয় না, বেসিক তো লাগবেই। বেসিক মানে আপনার বডি, আর ডাব্লিউপি রাইডার ওই যে আপনি শার্ট করছেন, টাই করছেন, সুবিধা বাড়াইছে নাকি? তো আমরা ওয়েবার অফ প্রিমিয়াম, একজন লোক বিপদে পড়লে কিস্তি মাফ হয়ে যাবে, এটা হলো একবার 1 নাম্বার রাইডার। আর বেসিক ছাড়া তো অ্যাকাউন্ট হয় না। আরেকটা হলো প্যাটার্ন, বেসিক, আইবিআর, এফপিআর। ইন্স্যুরেন্স হলো এই দুইটা প্যাটার্ন, আর ডিপিএস তো ডিপিএস, ওইদিকে আমরা না। কিন্তু ইন্স্যুরেন্স প্যাটার্ন তো দুইটা, বেসিক ডাব্লিউপি, বেসিক আইবিআর। ডাব্লিউপি ওয়েবার অফ প্রিমিয়াম, কিস্তি মাফ হয়ে যাবে। একজন লোক যে কোনো বিপদে পড়লে, মানে অসুস্থ অক্ষম হলে তার টাকা দেয়া লাগে, কিন্তু অ্যাকাউন্ট চালু থাকে। আর আইবিআর এফপিআর বিষয়টা আমরা কখন আনবো? মজিবের ধারণা আছে? আইবিআর এফপিআর মানে আমরা যখন একটা ইন্স্যুরেন্সকে শিক্ষা পলিসির সুবিধার মতো সুবিধা দিতে চাই, তখনই আমরা একটা পলিসিতে আইবিআর এফপিআর দিই। আমরা তো সকল ইন্স্যুরেন্সে আইবিআর এফপিআর দিতে পারি, পারি না? সিপিপিতে পারি, এন্ডোমেন্টে পারি, লাইফ প্ল্যানে পারি, এরপরে কি আছে আর? সিপিএমএন, এন্ডোমেন্ট, লাইফ লাইন, এডুকেশন। এডুকেশনে ডিপিআর না দিয়ে আইবিআর এফপিআর দেওয়া যায়, কিন্তু বিষয় হলো ওখানে প্রিমিয়াম একটু বেড়ে যায়। কারণ ডিপিআর এর সুবিধা যেটা, ডিপিআর এর সুবিধা, ডিপিআর এ যে প্রিমিয়াম আসে, আইবিআর এর প্রিমিয়াম বেশি আসে, ওইখানে আমরা আর এই জন্য আইবিআর এফপিআর দিই না। এডুকেশন যেটা সরাসরি, সেটাতে আমরা ডিপিআর দিই, ডিসেবিলিটি প্রোটেকশন রাইডার। আইবিআর, সাইফুল সাহেব বলেন আইবিআর দিয়ে কি মিন করে? আইবিআর ইনকাম বেনিফিট রাইডার। হ্যাঁ, ইনকাম রাইডার। আই মানে ইনকাম, বি মানে বেনিফিট, আর মানে রাইডার। ইনকাম বেনিফিট রাইডার মানে মাসে মাসে একটা টাকা সন্তানকে দেওয়া হবে, এটার নাম ইনকাম বেনিফিট রাইডার। এই রাইডার দিলে মাসে মাসে একটা বেনিফিট পাবে বাচ্চা। আর এফপিআর হলো ফ্যামিলি প্রোটেকশন রাইডার। ফ্যামিলি প্রোটেকশন ফ্যামিলি প্রোটেকশন রাইডার। প্রোটেকশন রাইডার, ফ্যামিলি প্রোটেকশন রাইডার হলো কি? ইনকামটা তো একটা ফ্যামিলি প্রোটেকশন নাকি, টাকা দেয়। আর সহজভাবে বুঝতে গেলে আমরা তো সকল শ্রেণীর সাথে কাজ করি সমাজে। ফ্যামিলি প্রোটেকশন রাইডার অর্থ হলো, ধরেন আপনি বাড়ি ভাড়া থাকেন, বাড়িওয়ালা বললো ভাই আপনার বাড়ি ভাড়া দেওয়া লাগবে না, বাড়ি ভাড়া মাফ। আর আমাদের ইন্স্যুরেন্স হলো প্রিমিয়াম মাফ, যে আপনি টাকা দিতেন মাসে মাসে 12,000 করে, এখন আর দেওয়া লাগবে না। এটার নাম হলো ফ্যামিলি প্রোটেকশন রাইডার এই জায়গায়। আর এখানে এটাকে বলে ডাব্লিউপি, মানে ওয়েবার অফ প্রিমিয়াম, কিস্তি মাফ, টাকা মাফ। তো কথা তো একই, বাড়ি ভাড়া মাফ। আমি বাড়ি এলাকাগুলো মাফও করবো, মাসে মাসে আপনার ফ্যামিলির জন্য কিছু টাকাও দেবো। এই যে মাসে মাসে টাকা দিচ্ছি, ইনকাম বেনিফিট রাইডার আইবিআর। আমাদের অ্যাকাউন্ট থাকলে মাসে মাসেও টাকা পাবে, তার বাড়ি ভাড়াও মাফ হয়ে যাবে, মানে কিস্তিও তার মাফ হবে, কিস্তি আর দেওয়া লাগবে না। আইবিআর এফপিআর। তাহলে ইন্স্যুরেন্সে বেসিক ডাব্লিউপি মানে নরমাল প্যাটার্ন, অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন, বেসিক ডাব্লিউপি। ঠিক আছে? এই যে এটা হলো আমার নরমাল প্যাটার্ন নাকি? আমি চশমা পরবই, কি জন্য পরবো? আমি কাছের জিনিস কম দেখি, কারণ আমি অভিযোগ ভিতরে যদি এটা বইটা থাকি, এটা কি নরমাল প্যাটার্ন? এটা নিশ্চয় সারা কোনো সমস্যা। কিসের সমস্যা? চোখের সমস্যা।
আবার রোদ্রে গেলে এটা করলে দেবো রোদ্রের কারণে করছে। বাসার ভিতর পড়ে থাকলে বলবে যে না এটা তার চোখের কোনো সমস্যা আছে। দিস ইজ নর্মাল প্যাটার্ন না, নর্মাল প্যাটার্ন না, এটা হলো অ্যাবনর্মাল প্যাটার্ন। তাহলে আমার নর্মাল প্যাটার্ন হলো সবসময়, আর এই এই নর্মাল প্যাটার্নের বাইরে যে প্যাটার্ন এটা হলো আমরা তাকে বাড়তি কোনো সুবিধা দিতে চাই, সেই কারণে তাকে এই প্যাটার্নে আমরা নিতে চাই। আমরা এইভাবেও করে দিতে পারি, এইভাবে করে দিতে পারি, কিন্তু আমরা যেহেতু হইলাম কনসালটেন্ট, আমরা হইলাম এখানে গ্রাহকদের সহযোগিতা করার জন্য উপদেষ্টা। সো আমরা বুঝি তারে এইটা দেওয়ার চেয়ে এটা দিলে তার জন্য অনেক ভালো, টাকা একই সমান লাগবে কিন্তু সুবিধা উনি ওনার ফ্যামিলি বেশি পাবে, এটা আমরা জানি। এই যে আমাকে ডাক্তার কি যেন পিইউসি ক্লাব না কি যেন ক্লাব অ্যান্টিবায়োটিক দিছে, আর আমি ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক দিছে, আমি তো নিজে কিনেও খেতে পারতাম দোকানদারের বলে নাকি, তাহলে আমি কনসালটেন্টের কাছে কেন গেলাম? যে আমি এখানে গেলে একবারে নিখুঁত, এখন প্রফেসরের কাছে গেছে, এখন তাও কি অ্যাসিস্ট্যান্ট না, ডাইরেক্ট প্রফেসর এবং বিভাগীয় প্রধান। তো উনি আমি মনে করতেছি উনি আমাকে সেরা কনসালটেন্সি দিয়ে উনি প্রেসক্রাইব করবে, ঠিক আছে? তা আমার কাছে যখন একজন লোক পলিসি নিবে মেটলাইফের, আপনাকে যখন জানেন, সে নতুন পুরান বুঝবে না, বুঝবে যে মেটলাইফের একজন ভালো কনসালটেন্ট আমার কাছে আসছে ভালো কনসালটেন্সি দেওয়ার জন্য, আমার জন্য সুবিধা। তাহলে আমরা সাইফুল সাহেবের প্রথম লাইনে ঠিক ছিলেন যে আইবিআর অ্যাপিয়ার দিয়ে অ্যান্ডোমেন্ট দিব, পরে লাইন বিচ্যুত হয়ে গেছেন যে ওয়াইফটা আমরা ডাব্লিউবি দিয়ে অ্যাকাউন্ট না, ওয়াইফ তো হাউস ওয়াইফ, আমরা চাইবো অ্যাকাউন্টে মূলত করবে কে? হাজবেন্ড, হাজবেন্ড করবে পুরা ফ্যামিলির জন্য। তাহলে আমরা চাইবো হাজবেন্ডের কোনো বিপদে যেন ওয়াইফও সুবিধা পায়, সন্তান সুবিধা পায়, চিলড্রেন 1 চিলড্রেন 2। হাজবেন্ডের কোনো মূল ইনকাম হলো হাজবেন্ড, তার কোনো বিপদে ওয়াইফও সুবিধা পায়, সন্তানও সুবিধা পায়, সেটা আমরা চাইবো কনসালটেন্ট হিসাবে। এই যে আমি ডক্টরের কাছে গেছি আর উনি বলছে যে এটা দুইটা অপশন, আমি মেডিসিন দিচ্ছি, হয়তো এটাতে চলে যাবে, আর যদি না যায় 5 দিন 7 দিন পরে আপনি আসবেন, এটা ছোট মাইনর অপারেশন হবে, চোখের এটাকে একটু উল্টে দিয়ে জাস্ট ভিতর থেকে পুঁজটা বের করেছে, আর ওষুধ দিছি, গরম পানি সেক দিবেন, ওষুধ 3 বেলা দিতে বলছে, 3 বেলা করে থেকে দিব, আমি তো এক বেলা অফিসে থাকি, তো সকালে আর রাতে দেই আর কি, সকালে বছরে করে দেই আর রাতে দেই ঘুমের আগে। তো অপশন উনি দিছে যে যদি কমপ্লিট না হয় তাহলে অপারেশন একটা মিনি হবে, এটা হলো 5-10 মিনিটের একটা ছোট অপারেশন। এখন আমাদের হাজবেন্ডের কোনো বিপদ হলে যেন আমার ফ্যামিলি বাকিরা সবাই তো বিপদগ্রস্ত হবে। স্বামী বিপদগ্রস্ত হলে কি হয়? ওয়াইফ আর্থিকভাবে বিপদগ্রস্ত হয়, সন্তানরা হয়। তাইলে এখানে তিনজনে কিন্তু অবলা, মানে এদের কোনো আর উপায় নাই, ইনকামের কোনো সোর্স নাই। যেখানে আমরা এমন প্ল্যান ডিজাইন করতে হবে যেন ওয়াইফও সুবিধা পায়, সন্তানও পায়, যে সন্তানগুলো আছে সেই প্ল্যান আমাদের কাছে আছে কিনা? আছে, এক সময় ছিল না। এই যে আইবিআর অ্যাপিয়ার মেটলেফে এক সময় ছিল না, কি জাকির সাহেব আইসিআই কি পাইছেন? আইবিআর এগুলো অনেক পরে আসছে, আইবিআর অ্যাপিয়ারটা অনেক পরে আসছে। আর অ্যান্ডোমেন্ট সেল করাটা আমরা আগে করতামই না। এই অ্যান্ডোমেন্ট সেল আবিষ্কার করছি আমরা, আমি ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার অনেক পরে। টোটাল কম্পেয়ার করে দেখলাম, আগে কেন করতাম না? আগে ছিল 10 বছর একটা প্ল্যান, 15 বছর, 20 বছর, এই টাইপের ছিল আর কি। ওই যে 16, 17, 18, 19, 20 এই টাইপের ছিল না। এখন তো একবারে 10 থেকে আরম্ভ করে 25 বছর পর্যন্ত, মানে 20 পর্যন্ত সব প্ল্যান করা যাবে। 10, 11, 12, 13, 14, 15, 16, আবার ওইখান থেকে হলো 25 আর 30, ওখানে আবার 21, 22, 23 নেই, 25, 30 করা যাবে। ওখানে প্রিমিয়াম আরো অনেক কম আসে, ডাইরেক্টে দেখে। তাহলে আমার প্ল্যান সিলেক্ট করতে হবে হাজবেন্ডকে কেন্দ্র করে, যে হাজবেন্ডের কোনো বিপদে যেন ওয়াইফ সুবিধা পায়, সন্তান 2 জন সুবিধা পায়। তো সেটার জন্য আমাদের যেই প্ল্যানটা সিলেক্ট করব সেই প্ল্যানের সাথে আইবিআর এবং এফপিআর আমরা আমাদের রাইডার দেব। আইবিআর হলো ইনকাম বেনিফিট রাইডার, মানে মাসে মাসে ওয়াইফ কো টাকা দেবে, সন্তান কো টাকা দেবে, 2 সন্তান। ধরেন মাসে মাসে যদি ওয়াইফ
20,000 টাকা পায়, এক সন্তান 20,000 পায়, আরেক সন্তান 20,000 পায়, 3 20 60,000 টাকা। এই 60,000 টাকা দিয়ে 2 বাচ্চা নিয়ে একজন ওয়াইফ কি খুব স্বাচ্ছন্দ্যে ঢাকা শহরে বসবাস করতে পারবে না? পড়াশোনা সবকিছু স্বাচ্ছন্দ্যে পারবে। তারপরে তাদের আর কিস্তি দেওয়া লাগবে না। আবার যখন মেয়াদ শেষ হবে, এক একটা ফ্যামিলি যদি 16 বছর মেয়াদি হয়, আমরা তো 20 লাখ টাকার কথা বলতেছি, প্রতিজন 20 লাখ করে, এক একটা ফ্যামিলি 44 লক্ষ টাকা করে এক একজন পাবে। ওয়াইফ পাবে 44 লাখ, সন্তান 1 44 লাখ, সন্তান 2 44 লাখ। 3 44 কত হয়? কি লাখ? কোটি। 1 কোটি 32 লাখ টাকা পাবে 16 বছর পরে। যদি সেটা এক মাসের টাকা দিয়েও যদি হাজবেন্ডের কোনো বিপদ হয়, কি বিপদ? হাজবেন্ড শারীরিকভাবে অক্ষম হয়ে গেল, পঙ্গু হয়ে গেল, অথবা মারা গেল। শারীরিকভাবে অক্ষম হয়ে গেল, অথবা পঙ্গু হয়ে গেল, অথবা মারা গেল, যে কোনো ভাবে। তাহলে আমরা কি করব? মাসে মাসে তিনজনকে 20,000 20,000 20,000 করে 60,000 টাকা দেব। তারপরে তিনজনের কিস্তি মাফ করে দেব। আবার মেয়াদ শেষে গিয়ে 16 বছর পূর্ণ হলে তিনজনকে 1 কোটি 32 লক্ষ টাকা, 1 কোটি 32 লক্ষ টাকা তিনজনকে একসাথে দিই। তাহলে এই সন্তান এবং ওয়াইফ স্বামীর জন্য, সন্তান বাবার জন্য সারাক্ষণ কিন্তু দোয়া করবেন আমাদের করে, আমাদের বাবা আজকে একটা প্ল্যান আমাদের জন্য করে গেছে, দেখায় আমরা আজকে এই সুবিধাগুলো পাচ্ছি এবং স্বাচ্ছন্দ্যে বসবাস করছি। আর যদি এই ধরনের প্ল্যান না করে হঠাৎ করে কেউ মারা যায়, তার যদি আর্থিক সাপোর্ট দেওয়ার মতো না থাকে, ফ্যামিলি যদি গ্রামে চলে যেতে হয়, এই যে শহর থেকে গ্রামে চলে যাওয়া, একটা মনের মধ্যে দুঃখ থাকে, কষ্ট থাকে, তখন কিন্তু এই কষ্ট নিয়ে স্বামীর জন্য দোয়া ওইভাবে আসে না। আর সন্তানও কিন্তু বাবার জন্য ওইভাবে দোয়া অনেক সময় করে না, বলে ফেলে যে সে তো মারা গেল, আমাদের তো বিপদে ফেলে গেল, আমাদের জন্য কিছু রেখে গেল না, বলে ফেলে না, বলে ফেলে। ওই প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে প্ল্যানটা IBRFPR দিলে বেস্ট প্ল্যান, একবারে টাকাটা পাবে, এন্ডোমেন্ট প্ল্যান। তাহলে কি আমরা বুঝলাম যে আমরা ফ্যামিলি যিনি ইনকাম করে ওনাকে কেন্দ্র করে যদি কোনো ইন্স্যুরেন্স করাতে চাই, তাহলে আমরা চেষ্টা করব IBRFPR দিয়ে পলিসি করানোর জন্য। সন্তানের জন্য করলে এটার নাম হয়ে যাবে এডুকেশন প্ল্যান, আর ওয়াইফের জন্য এটা হয়ে যাবে এন্ডোমেন্ট প্ল্যান, কিন্তু IBRFPR দিয়ে। কিন্তু সুবিধা পাবে এডুকেশন প্ল্যানের মতোই, মাসে মাসে টাকা দেয়। আর আমাদের একমাত্র এডুকেশন প্ল্যানটাই তো মাসে মাসে টাকা দেওয়া হয় বিপদে, তাই না? এডুকেশন প্ল্যানকে দেওয়া হয়। এখন বিষয় হলো, এই ভদ্রলোক বলতেছে, যাকে আমরা এই প্রেজেন্টেশনটা দেখালাম, এই ভদ্রলোক বলতেছে যে আমি 16 বছর পরে একবার নিতে চাই না। আপনাদের এমন কোনো প্ল্যান আছে মাঝখানে টাকা দেন? মাঝখানে টাকা দেন? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ আমাদের এমন প্ল্যান আছে, মাঝখানে টাকা দেই, সেটা 16 জায়গায় হবে 18 বছর মেয়াদি, আর মাঝখানে মানে 6 বছর পর টাকা পাবে। তখন কোন প্ল্যানটা আলাপ করতেছি ওনার সাথে? হ্যাঁ, 3 পেমেন্ট প্ল্যান। 3 পেমেন্ট প্ল্যান। পেমেন্ট প্ল্যান, এটার নাম দিয়ে বোঝা যায় 3 বার পেমেন্ট করবে। কি গ্রাহক করবে না আমরা করব? না, কোম্পানি 3 বারে পেমেন্ট করবে। পেমেন্ট প্ল্যান 3 বারে পেমেন্ট করবে 6 বছর পর। ঠিক মেয়াদটাকে 3 ভাগে ভাগ করে 18 বছর মেয়াদি হবে। দেন হবে কত বছর? 18 বছর। আমরা টাকা দেব কয় বছর পর? 6 বছর। হ্যাঁ, 6 বছর। এবং গ্রাহক এটাই চাচ্ছে, 6 বছর পর তো 12, এরপর 18। এইভাবে আমরা টাকা দেব। উনি হলো ব্যবসায়ী মানুষ, উনি বলতেছে আমি মাঝখানে টাকা পেলে আমি তো এই টাকা দিয়ে সামনের আবার অনেকগুলো কিস্তি দিয়ে দিতে পারি এই প্রথম 6 বছর পরে। যেমন 20 লাখ টাকা 6 বছর পরে কত পাবে মজিদ বলেন? একজনের তো 20 লাখ, 6 বছর পরে কত পাবে? 5 লাখ। 5 লাখ। এক সন্তান পাবে 5 লাখ, আরেক সন্তান 5 লাখ, তাহলে কত পাবে? 15 লাখ। তো 15 লাখ টাকা যখন 6 বছর পরে পাবে,
বেশ কয়েক বছরের টাকা কিন্তু দিতে পারবে স্যার। দিয়ে দিতে পারবে। আবার যখন 12 বছর পরে 15 লাখ টাকা পাবে, আবার বেশ কয়েক বছরের টাকা দিয়ে দিতে পারবে। পরিশোধ দিয়ে দিতে হ্যাঁ, আবার ম্যাচুরিটিতে গিয়ে কিন্তু টাকা পাবে স্যার। এখানেও অ্যামাউন্ট কম পাচ্ছে না। যেমন আমরা বললাম যে 16 বছর পরে গিয়ে পাচ্ছে কত, 44 লাখ টাকা, 20 লাখ টাকা। এখানেও মাঝখানে যে উনি 5 লাখ টাকা পাচ্ছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা পাচ্ছে, তারপরে ওখানে 32 লাখ টাকা পাচ্ছে। 10 লাখ পাওয়ার পরও 32 লাখ পাচ্ছে 18 বছর পূর্ণ হলে একটা প্ল্যান থেকে। তাহলে 32 আর 10 42, আর একবারে নিলে পাচ্ছে 44, 2 লাখ টাকা বেশি পায়। তো উনি হিসাব করছে যে মাত্র 2 লাখ টাকা, তো আমি তো টাকা আগে নিয়ে নিচ্ছি, সো আমার কাছে তো 2 লাখ টাকা আমি কমই পাবো, এটা স্বাভাবিক। কিন্তু আমি উপকৃত হলাম, আমি টাকাটা নিয়ে হয় অন্যদিকে ইনভেস্ট করলাম, যেটা আপনাদের 2 লাখ টাকা যে লাভ আছে তার থেকে বেশি লাভ পাবো আমি, ওই যে 5-5-10 লাখ ইনভেস্ট করলে। অথবা আমার যে প্রিমিয়াম দিয়ে দিলাম, আমার তো এদিকে উপকার হলো, সো আমি 2 লাখ টাকা কম পাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার 3 পেমেন্ট প্ল্যানটাই পছন্দ। এই জন্য ওনার জন্য আমরা 3 পেমেন্ট প্ল্যানটাও ডিজাইন করেছি, 4টা প্ল্যান। এখন বিষয় হলো 3 পেমেন্ট প্ল্যান আমরা কিভাবে করব। এখানেও আমরা বেসিক, আইবিআর, এফপিআর, বেসিক, আইবিআর, এফপিআর, কিন্তু প্ল্যানটা হবে 3 পেমেন্ট প্ল্যান। আর সুবিধা পাবে কোন প্ল্যানের মতো, শিক্ষা প্ল্যানের মতো। এন্ডোমেন্ট না, শিক্ষা প্ল্যানের মতো। হ্যাঁ, আমরা শিক্ষা প্ল্যানটাকে ডাইভার্ট করে এন্ডোমেন্ট প্ল্যান, আবার ডাইভার্ট করে 3 পেমেন্ট প্ল্যান, যে গ্রাহক সুবিধা চাচ্ছে সেই কারণে। কিন্তু মূলত সুবিধাগুলো হলো শিক্ষা পলিসির মতো, মানে মাসে মাসে টাকা দেয়া বা মাসে মাসে টাকা পাওয়া, এটার নামে হলো শিক্ষা পলিসি। তাহলে আমরা এখন একটা 3 পেমেন্ট প্ল্যানের ক্যালকুলেশন বের করি। মজিদ বের করো, ডায়েরি বের করো, ওখান থেকে বলো ভদ্রলোকের বয়স হলো 28 বছর, বাবার বয়স, সন্তান একজন হলো 2.5 বছর, একজন হলো 1.5 বছর। এই হলো 28 বছর। এই যে 28 স্যার, PPP হ্যাঁ, 66.40 স্যার। বেসিক। জি স্যার। বেসিক কি দিয়ে হবে, মানে কার বয়স দিয়ে বেসিক হবে এখানে? স্যার 3PP থেকে নিছি। হ্যাঁ, বয়সটা কারণ আমরা তো সন্তানের জন্য অ্যাকাউন্ট করছি। স্যার তো স্যার এন্ডোমেন্ট। না, আবার এন্ডোমেন্ট চলে গেছে। 3PP করব সন্তানের জন্য। সন্তানের বয়স কি 30 দিন রিপেমেন্টে নাই? এন্ডোমেন্টে বেসিকটা কার থেকে নেই আমরা? সন্তানের বয়স থেকে। ঠিক আইবিআর, এফপিআর যত পলিসিতে দেয়া হবে, যার জন্য পলিসিটা নেওয়া হচ্ছে উদ্দেশ্য করে, তার বয়স থেকে বেসিকটা নেওয়া হবে। সন্তান হলে সন্তানের বয়স থেকে, ওয়াইফ হলে ওয়াইফের বয়স থেকে বেসিকটা। আইবিআর, এফপিআরটা হলো পেয়রের বয়স থেকে নেওয়া হবে। তাহলে বেসিক কত এখানে? 65.30। 65.30। আর আইবিআরটা হবে বাবার বয়স থেকে, বাবার বয়স হলো 28, সন্তান হলো 2.5 বছর না, আর ফেস অ্যামাউন্ট হলো 20 লাখ। আইবিআরটা বল, আইবিআর এর স্টার্টে যাও, 28 বছর জি স্যার, 28 বছর। জি স্যার। কত হয়? 3.57। 3.57 জি স্যার। আইবিআর। জি। হ্যাঁ, আমরা এই পলিসিটা বেসিক, আইবিআর, এফপিআর এই রাইডার দিয়ে আমরা করাবো। বেসিক, আইবিআর, এফপিআর। হ্যাঁ, বেসিক, আইবিআর, এফপিআর হলো আমরা কি করব, বেসিক লিখলাম জি স্যার। সন্তানের বয়স থেকে, আইবিআর লিখলাম বাবার বয়স থেকে। জি স্যার। এখন এটাকে আমরা যোগ করে ফেলবো। যোগ করলে হচ্ছে 7886। এটা হলো হাজারে, 1000-এ 68 টাকা 87 পয়সা। আমরা কত লাখ টাকার পলিসি করতে চাচ্ছি? 20 লক্ষ টাকার পলিসি। 2000। তাহলে 2000 দিয়ে গুণ হবে। 20 লক্ষ টাকার কারণে 2000 দিয়ে গুণ হচ্ছে। গুণ করলে যেটা হয়
টাকা 87 পয়সা। পূরণ 2000, 1,37,740, 740 অ্যানুয়াল প্রিমিয়াম 20 লক্ষ টাকা। এটা হলো বেসিক এবং আইবিআর দিয়ে। এখন আমাদের এফপিআর বাকি রয়েছে নাকি? জি স্যার। এফপিআরটা বের করতে হবে। এফপিআরটা কত পার্সেন্ট? 4%। হ্যাঁ, 4। এই টাকাটার 4% এফপিআর। জি স্যার। 4%, 1,37,740 ইন্টু 4%। স্যার 5,509 টাকা। তাহলে এখানে হলো 5,000 510 টাকা দিয়ে দেন স্যার। 510 10। টাকা। জি স্যার। তাহলে 1,37,740 টাকার সাথে 4% আসে 5,510 টাকা যোগ হয়ে গেল। যোগ হয়ে যাবে। যোগ হলে কত হয়? স্যার 1,43,250। 1,43,250। 250। এটার সাথে যোগ হবে পলিসি ফ্যাক্টর, মানে বাৎসরিক যে আমাদের 70 টাকা। পলিসির একটা সার্ভিস চার্জ নেয় মাত্র 70 টাকা। 70 টাকা। তাহলে যোগফল কত হয়? 1,43,320 টাকা মনে হয় না? জি স্যার 320 টাকা। 1,43,320 টাকা। এই হলো এক বছরে এই ভদ্রলোক 20 লক্ষ প্রিমিয়াম। টাকার 18 বছর মেয়াদি 1 বছর প্রিমিয়াম। দিবে 1,43,320 টাকা। 1,43,320 কালি কমে গেল। এখন মুজিব বলো, এটা যদি মাসে দিতে চায় তাহলে কত দিবে? করবো স্যার, করে দিব। তুমি বলো। স্যার 12,800 টাকা স্যার। মান্থলি দিবে 12,900 টাকা। 900 টাকা। এটা হলো অ্যানুয়াল। জি স্যার। অ্যানুয়াল। আর যদি মান্থলি দেয় 12,900। 12,900। মাসে মাসে মাত্র 12,900 টাকা দিবে। এখন আমরা দেখবো 1,43,000 করে উনি 18 বছরে কত দিচ্ছে এবং 18 বছর পরে কত পাচ্ছে নাকি? আমি কলম নিয়ে আসছি, এটা কালি শেষ। মুজিব বের করো। জি স্যার। মানে তুমি প্রিপেমেন্ট প্ল্যানে বোনাস কত পাবে? 7.6। তাই প্রিপেমেন্টে 7.6। তারপর স্যার প্রিপেমেন্টে বোনাস কত? 7.2। 7.2। 7.6 তো মুখস্থ করলে হবে না। এক এক প্ল্যানের আমাদের বোনাস রেট এক এক রকম। আচ্ছা 200। বোনাস হলো লাখে 7,200। 1 লাখে যদি 7,200 টাকা বোনাস হয় তাহলে 20 লাখে কত? 20। 20 লাখে কত? 7,200 পূরণ 20, 1,44,000। 1,44,000 টাকা বছরে বোনাস। আর উনি বছরে দিচ্ছে কত? 1,43,000। মানে যেই টাকা উনি বছরে প্রিমিয়াম দেয় তার থেকেও কিছু টাকা বেশি কিন্তু জি স্যার। আমাদের বোনাস। বোনাস। এই আছে তো 40,000 আছে নাকি? হ্যাঁ, 1,40,000 40,000 1 লাখ 7,200 মিলে 1,45,000 হ্যাঁ 20 দিয়ে গুণ হবে তো। বছরটা বের করতে কেমন? 20 বছরটা দেয়। ঠিক আছে তো, ঠিক আছে। 7,200 পূরণ 20, এক বছরে। 1,44,000, 1 বছর টাকা। জি স্যার। ইনটু 18। হ্যাঁ, ইন্টু 18 বছর, ইনটু 18 জি স্যার। তাহলে কত হয়? স্যার 25,92,000। ইন্টু 18, 25 লাখ টাকা 25,92,000 টাকা শুধু বোনাস। আর 24 টাকা। আর হলো আমরা ওনাকে 5 লাখ
10 লাখ আরো 20 লাখ টাকা দিচ্ছি, তাই না? জি স্যার 20 লাখ টাকা দিচ্ছি। তাহলে তো 45 লাখ হয়ে গেল। 45 গ্রেড হবে জি স্যার বোনাস রেট কি ঠিক বলছেন না মুখস্থ বলছেন আপনি? দেখে বলছেন? বোনাস রেট 7,300 তো আগে ছিল, এখন কি 7,200? 300 বোনাস আছে। হ্যাঁ? 300 বস মানে সবসময় আপ টু ডেট থাকবে, বুঝছেন? ডায়েরি হাতের কাছে আছে, লিখে নেবেন। 6,300 প্রতি লাখে পূরণ 20 লাখ পূরণ 18 বছর কত হয়? 1,26,000 পূরণ 18 22 লাখ 80। এবার ঠিক আছে, আমার প্রেজেন্টেশনে তো 42 লাখ 68 হাজার বস হ্যাঁ সেইটাই তো, আমার প্রেজেন্টেশনে তো তাই দেখাচ্ছে, জি স্যার সফটওয়্যার প্রেজেন্টেশন যেটা। এটা হলো বোনাস, জি স্যার 18 বছরে উনি এই টাকা বোনাস পাবে মিনিমাম। আর সাথে ওনার ফেস অ্যামাউন্ট হলো 20 কত লাখ। টাকা? 20 লক্ষ টাকা। আর 20 লক্ষ টাকা ওনাকে আমরা তিনবারে দিচ্ছি, 5 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ। এই হলো 42 লক্ষ 68 হাজার টাকা উনি আমাদের থেকে পাবে। টোটাল পাবে। আর উনি জমা দিচ্ছে কত? 1,43,000 পূরণ 18। উনি জমা দিচ্ছে আমাদেরকে 25 লক্ষ, 1,43,000 পূরণ 18, 25 লক্ষ 74,000 টাকা উনি আমাদেরকে দিচ্ছে। আর আমরা ওনাকে 42 800 42 লক্ষ 68,000 টাকা দিচ্ছি তিনবারে। প্রথম 6 বছর পরে দিচ্ছি 5 লাখ টাকা, 20 লাখের 4 ভাগের 1 ভাগ 25%। 12 বছর পরে দিচ্ছি আবার 5 লাখ টাকা। তো 5 5 10 দেয়া হলো, তাহলে 42 লাখ 68 থেকে আর কত থাকে? 32 লাখ 68। জি স্যার 32 লাখ 68 উনি পাবে 18 বছর পূর্ণ হলে, যদি মাঝখানে নিয়ে যায়। আর যদি মাঝখানে না নেয়, জি স্যার এখন তো আমাদের আবার সুবিধা বেড়ে গেছে। এই 5 লাখ টাকা উনি নিল না, 12 বছরের জন্য আমাদের কাছে ফিক্সড করে রাখলো। এফডিআর চালু হয়ে গেছে না? জি স্যার এফডিআর 12 বছরে টাকাটা হবে দ্বিগুণ, 5 লাখে দিয়ে 10 লাখ টাকা হয়ে যাবে। তার মানে আরো 5 লাখ লাভ বেড়ে গেল। আর এখানে 6 বছরে কত হবে? 5 লাখে 6 বছরে কত হবে? 1 লাখে 5 বছরে হয় 22,000 টাকা, 5 লাখে হলো ধরেন 1 লাখ টাকা। 1 লাখ টাকা স্যার আর 6 বছর হলে মিনিমাম 1.5 লাখ টাকা হবে। তাহলে 5 লাখের জায়গা হবে 10 লাখ, আরো 5 লাখ বাড়লো, এই 5 লাখের জায়গা হবে 1.5 লাখ, আরো 1.5 লাখ বাড়লো। তাহলে 6.5 লাখ টাকা বেড়ে যাবে। 6.5 লাখ টাকা বেড়ে গেলে 42 লাখ আর 6 লাখ কত? 48 লাখ, 49 লাখের মতো উনি পাবে। তার মানে আমাদের যখন ফিক্সড ডিপোজিট ছিল না, তখন উনি এটা নিয়ে যাওয়ার জন্য ভালো ছিল। আর এখন উনি ফিক্সড ডিপোজিট হওয়াতে উনি এটা আমাদের কাছে রেখে দেওয়ার জন্য ভালো। কারণ ওখানে রেখে দিলে এই 5 লাখের টাকা তো আবার রিস্ক কভারেজ বেড়ে যাবে 2.5 গুণ। হ্যাঁ, এই 5 লাখ টাকা রিস্ক কভারেজ থাকবে ওনার 12.5 লাখ টাকা। আর পরের 5 লাখ টাকা 6 বছর মেয়াদি, রিস্ক কভারেজ থাকবে 7.5 লাখ টাকা। তার মানে রিস্ক কভারেজটা আরো ওনার মজবুত হয়ে গেল। আমাদের কাছে বেড়ে গেল অটোমেটিক্যালি টাকাটা রাখার কারণে। তাহলে আমরা দেখলাম আমাদের একজন গ্রাহক যদি বাৎসরিক 1,43,000 টাকা দেয়, 20 লক্ষ টাকার পলিসি 18 বছর মেয়াদি, তাহলে উনি 5 বছর পরে নিতে চাইলে 5 লাখ টাকা, 6 বছর পরে 12 বছর পরে 5 লাখ নিয়ে গেল 10 লাখ, এরপরে উনি 32 লাখ 68,000 টাকা পাবে। আর যদি উনি এই অপশনের পলিসি করে কিন্তু মাঝখানে টাকাটা না নিয়ে আমাদের কাছে ফিক্সড ডিপোজিট করে রাখে, আমাদের নতুন যে ফিক্সড ডিপোজিট চালু হলো, তাহলে উনি মেয়াদ শেষে টোটাল 42 লাখের জায়গায় উনি পাবে 49 লাখ টাকা পাবে। কিন্তু ওনার জমা হবে কত তখন? টোটাল 25 লাখ 74। তার মানে প্রায় দ্বিগুণের মতো পাবে যদি উনি মাঝখানে নিয়ে না যায়। এটা হলো ওনার দেওয়া পাওয়ার হিসাবটা। এখন আমরা ওনার
এই প্ল্যানটা 2 সন্তানকে দিলাম এবং ওয়াইফকে দিলাম, প্রিমিয়াম প্রায় সেমই আসলো। প্রিমিয়াম সেমই আসলো। আমরা এখন তিনজনে কি সুবিধা পাবে আমাদের কাছ থেকে সেটা আমরা একটু দেখি। বাবার কোনো বিপদ ঘটবে বা হাজবেন্ডের কোনো বিপদ ঘটবে, এই যে আমরা বিষয়টা ঝালাই করতেছি, ঝালাই করতে গিয়ে দেখতেছি অনেকে কিন্তু ভুল করতেছেন বিষয়টা। তারপরে ঝালাই করতে দেখতেছি যে প্ল্যান সিলেকশনও আমাদের ভুল হচ্ছে। এই জন্য সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় বিষয়গুলো। এখন মিস্টার এক্স হলো আমাদের পেয়র নাকি? পেয়র, পেয়র মানে যিনি পেমেন্ট দিবেন টাকা, সংসারের কর্তা। পেয়র যদি কি হয়, ডিসেবল, শারীরিকভাবে অক্ষম, অঙ্গহানি, তারপরে মৃত্যু নাকি? আমরা মৃত্যু লিখছি, মৃত্যুটা মানুষের 2-3 রকম হয়। নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ, সুইসাইডও তো করে অনেকে, তাই না? সুইসাইড। তাহলে অক্ষম, অক্ষম মানে শারীরিকভাবে উনি যেভাবে অক্ষম, প্যারালাইজড হতে পারে অথবা কোনো অসুস্থতার কারণে শারীরিক অকেজ হয়ে যেতে পারে, কর্মক্ষমতা ওনার নাই, ডাক্তার বললে উনি কোনো কাজ করতে পারবে না, ওনার দ্বারা কাজ করা সম্ভব না। অঙ্গহানি বলতে আমরা বুঝি অনেক সময় অসুস্থতার কারণে অনেকের অঙ্গ কেটে ফেলতে হয়, অনেকের দুর্ঘটনার কারণে অঙ্গ হারায়। আর মৃত্যু বলতে আমরা স্বাভাবিক মৃত্যু অথবা দুর্ঘটনা মৃত্যু, এই তিনটার যে কোনো কারণ যদি ঘটে এবং মৃত্যুটা যদি 2 বছর পরে, অ্যাকাউন্ট করার 2 বছর পরে কেউ যদি সুইসাইডও করে, আত্মহত্যাও করে, মেয়াদ তো 18 বছর, 2 বছর পার হওয়ার পরে যদি আত্মহত্যাও করে, তাহলে তো মৃত্যু হলো এই ভদ্রলোকের। তখনও কিন্তু কোম্পানি সেম সুবিধা তার ফ্যামিলিকে মানে ওয়াইফকে এবং তার সন্তানকে দিয়ে যাবে। শুধু আত্মহত্যাটা 2 বছরের ভিতরে করলে এই সুবিধাগুলো দিবে না। তখন উনি যে টাকাটা জমা দিয়েছে ওই টাকাটা তার ফ্যামিলিকে ফেরত দিয়ে দিবে 2 বছরের আগে যদি কেউ আত্মহত্যা করে। আর 2 বছর পার হওয়ার পরে যদি আত্মহত্যা করে, তখন একজন লোক স্বাভাবিক মৃত্যু বা দুর্ঘটনা মৃত্যুর কারণে যে সুবিধাগুলো পাওয়ার কথা তার ফ্যামিলি সকল সুবিধা পাবে 2 বছর, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অক্ষম, অঙ্গহানি অথবা মৃত্যু হলে ওয়াইফ, চাইল্ড 1 সন্তানের প্রথম জন, চাইল্ড 2, তাহলে কয়জন ব্যক্তি এখানে? 3 জন ব্যক্তি কি সুবিধা পাবে? 20,000 টাকা স্যার। সুবিধা পাবে কি? 1 নাম্বার সুবিধা 20,000 পূরণ 3 মানে 3 জন, 60,000 হ্যাঁ 60,000 করে 16 বছর পর্যন্ত, 18 বছর। এখানে সাইকেল সাহেব এক জায়গায় আটকায় যাইতে পারে, চিন্তা করেন সাইকেল সাহেবের কোথায় প্রশ্ন করতে হবে। 18 বছর পর্যন্ত পাবেন। তাহলে কত টাকা হয়? 60,000 পূরণ 18 গুণ দেন, 18 বছরে কত টাকা দিচ্ছে? 80 স্যার। 60,000 তারপর 18 না? 18 বছর মেয়াদে 60,000 মাসে। হ্যাঁ 5 লাখ টাকা মাসে। ও স্যার দিত 60,000 মাসে। 60,000 টাকা তো মাসে। তিনটা পলিসি হ্যাঁ 18 পূরণ 12, হ্যাঁ 12 জি স্যার। 60,000 পূরণ 12, সেটাই তো বলি এত তো কমার কথা না। জি স্যার। 12 পূরণ 18, আরে কোটি ছাড়াই যাচ্ছে, দেখেন কিভাবে। এটা তো মাত্র একটা সুবিধা, স্যার 1,29,60,000 ঠিক আছে তো?
6 12 72 ঠিকই আছে। স্যার 60,000 বছরে 7 লাখ 20, 18 দ্বিগুণ করলে তো কোটি ছাড়াই যাবে। কত? স্যার 1,29,60,000 29 লাখ 60। 60,000 এবং এইভাবে ভেঙে দেখাবেন, আটটা শূন্য শূন্য আরেকটা হবে। এইভাবে ভেঙে দেখাবেন। জিরো স্যার জিরো হ্যাঁ শুধু যদি আমি বলে দেই এক একজন 20,000 করে পাবে, 18 বছর পাবে, ওনার মাথার মধ্যে 20,000ই ঘুরবে। জি স্যার আজ আমি ভেঙে লিখে দেব, একজন 20,000, তিনজনের 60,000, 18 বছরে পাবে 1,29,60,000। তখন দেখবেন মাথা এখানে ঘুরানো বলে এটা গেলে একটা সুবিধা মাত্র, তাও 1 কোটি ছাড়াই গেছে। দ্বিতীয় সুবিধায় আসে, কিস্তি মওকুফ করা হবে। কিস্তি মওকুফ করা হবে। কত টাকা কিস্তি মওকুফ করবে? আমরা হিসাব করলাম বছরে কত, 1,43,000। তাহলে 1,43,000 করে যদি 18 বছরের কিস্তি মওকুফ করা হয়, জি স্যার একজনের 1,43,000, এবার তিনজন পুরন 18, তাই না? এখানে কোটি ছাড়াই যায়, 20 ইনটু এখানে কোটি ছাড়াবে। 77,22,000 টাকা কিস্তি মওকুফ করা হবে। ওই যে বছরে 1,43,000 দিতে এক একজনে, জি স্যার তাহলে তিনজনে দিত 3 দিয়ে গুণ, 18 বছরে মাফ করা হবে 18 দিয়ে গুণ, তাহলে 77,22,000 টাকার কিস্তি মওকুফ করে দেয়া হবে। এই জন্য মেয়াদ শেষে চলে গেছে, বলছি না ভুল করবে। এরপরে সুবিধাটা কি সাইবুল সাহেব বলেন? টাকা পাবে না? সেটাই তো মেয়াদ শেষে যাবো কেন? আমি তো বলছি এক করবেন, না ঠিক করে না। 6 টাকা পাবে। হ্যাঁ, এটা আরেক মজা। 6 বছর পরে উনি দিয়ে দিয়ে যে টাকা পেতেন, ওনার ফ্যামিলি 6 বছর পর পর তিনজনে 3 পাঁচা 15 লাখ টাকা পাবে। 6 বছর পরে আবার 15 লাখ টাকা, মানে গ্রাহক বেঁচে থাকলে যেভাবে পেতেন ঠিক একইভাবে 12 বছর পরে আবার 15 লাখ টাকা। 3 জনের জন্য 15 লাখ স্যার তাহলে যে 3 পাঁচা 15, 5 লাখ করে আবার 18 বছর পরে এক একজনে পেতেন 32 লাখ। কত বের করছিলেন? 68 68, তো 3 দিয়ে গুণ দেন কত হয়? 32 লাখ 68। 98 লাখ 4,000 স্যার 98 লক্ষ 4,000 4,000। 1 2 3 4 5 মাসের একটা শুরু স্যার হ্যাঁ 98 লক্ষ 4,000। 4,000 তার মানে যদি যোগ করি এগুলোকে কত হয়? 98 লক্ষ 4,000 আর 30,000 কত হয়? 29 1 কোটি। এক কোটি 28 লাখ। 28 লাখ 4,000 না? সংখ্যা ঠিক আছে নি? 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে। মানে মাসে মাসে 20,000 করে তো 1,29,60,000 পাবে তিনজনে। কিস্তি যেটা উনি বছরে 1,43,000 দিতেন তিনজনে, পুরো 18 বছরের কিস্তি আবার কোম্পানি মাফ করবে 77,22,000। আবার ভদ্রলোক বেঁচে থাকলে টাকা দিয়ে যেভাবে পেতেন 6 বছর 12 বছর 18 বছর পরে 15 লাখ, তিনজনের 15 লাখ, এক একজন 5 লাখ করে, 3 পাঁচা 15 লাখ, 3 পাঁচা 15 লাখ, আর এখানে 32 লাখ করে 68,000 করে পেতেন, 98 লাখ টাকা তিনজনে পাবেন। এইগুলো যোগ করলে হচ্ছে 1,28,00,000 টাকা। তাহলে ম্যাটল্যাব তাকে টোটাল কত টাকা দিল? 1,29,60,000 যোগ করেন, স্যার 1,29,60,000 জি স্যার তারপরে এবং কিস্তি মাফ করে দিল 77,22,000 যোগ 77,22,000, জি স্যার এবং মেয়াদ শেষে আবার যে 3 খণ্ডে দেয়া হলো 1,28,04,000। স্যার 3,34,86,000 কোটি 34,86,000 86,000। 60 লাখ টাকা 3 গুণ পুলিশ আইবিএর দিলেন
জি স্যার। 3,34,86,000 টাকা সাপোর্ট থাকবে ডে 1 থেকে। আজকে অ্যাকাউন্ট করলে আজকে থেকে এই ফ্যামিলির জন্য 3,34,86,000 টাকা সাপোর্ট থাকবে একজন গ্রাহকের, শুধুমাত্র যদি এক মাসের টাকা দেয়। এক মাসে কত বের করলেন? 12,900। জি স্যার। একজনের 12,900, তাহলে তিনজনের কত? 38,800 টাকা। 38,700 38,700 টাকা দিল ভদ্রলোক, 12,900 করে। ওনার ওয়াইফের নামে 12,900, সন্তানের নামে 12,900, দুই সন্তানের নামে দিয়ে টোটাল 38,700 টাকা আজকে দিল। আজকে থেকে কোম্পানি 3,34,00,000 টাকার দায়িত্ব কোম্পানি নিয়ে নিল 18 বছরের জন্য। যে 18 বছরের ভিতরে যদি কোনো বিপদ ঘটে, কোম্পানি তার ফ্যামিলিকে 3,34,86,000 টাকা দিবে। বিপদগুলোর মধ্যে এই টাকা সে নিজের জীবদ্দশায় তো পেতে পারে। এই 3,34,00,000 কি সে নিজে ভোগ করার সুযোগ আছে? আছে। আছে স্যার। অক্ষম হয়ে তো বেঁচে থাকে মানুষ, অঙ্গহানি হলে বেশি। অঙ্গহানিই বেঁচে থাকে। তাহলে এই ভদ্রলোক 3টে অ্যাকাউন্ট করার কারণে যদি অক্ষম বা অঙ্গহানি হয়ে বেঁচে থাকে, কোম্পানি টাকাটা কাকে দিবে? তাকে দিবে। জি। তখন আর ওই নমিনিকে দিবে না। নমিনি দিবে। কিন্তু সে তো বেঁচে আছে, তাকে দিবে। তাকে মাসে 60,000 করে দিবে, তার কিস্তি মাফ করে দিবে। তাকে 6 বছর পর 15 লাখ, 12 বছর পরে 15 লাখ, 18 বছর পর আবার 98 লক্ষ টাকা দিবে। তাহলে এই ভদ্রলোক কি কোনো টাকা পয়সা নিয়ে খুব বেশি টেনশন করা লাগবে? যেহেতু বেঁচে আছে। যদি মারা যায়, শুধু মৃত্যুজনিত কারণে তার ফ্যামিলিকে দিবে, ওয়াইফকে দিবে, সন্তানদেরকে দিবে। এবং সন্তানের টাকাগুলো 18 বছর পর্যন্ত মায়ের নামে দিবে। সন্তানের বয়স যতদিন না 18 বছর হয়, যেহেতু 18 আগে তো ব্যাংক অ্যাকাউন্ট হয় না, যেহেতু টাকাটা ব্যাংকে চলে যায়। আরো মজার বিষয় হলো, এই ক্লেম সেটেলগুলো সাধারণত কত দিনের মধ্যে হয়? এখন 1 মাসের মধ্যে হয়। এখন আবার এই যে আমাদের যে অ্যাপস চালু হয়ে গেছে, অ্যাপসের মাধ্যমে আপনি যখন সাবমিট করবেন, এটা খুব সম্ভব 7 থেকে 10 দিনের মধ্যে ক্লেম সেটেল হয়ে যাবে। আপনি অ্যাপসের মাধ্যমে সব দিয়ে দিচ্ছেন, সরাসরি ক্লেম অফিসারের কম্পিউটারে চলে যাচ্ছে, কম্পিউটারে টিপ দিলে মেইলটা পেয়ে যাচ্ছে, সে পেয়ে এটা দেখতেছে, দেখে ইনভেস্টিগেশন, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করে ফেলতেছে। আর অক্ষম অঙ্গহানি হলে প্রমাণ হিসেবে কি দিতে হয়? রিপোর্ট দিতে হবে। ওই যে ডাক্তারের রিপোর্ট। রিপোর্টটা দিতে হবে। অঙ্গহানি হলে তো ডাক্তার লিখে দিল যে তার হাত নাই বা পাও নাই, তার চোখ নাই। এটা শুধু আমাদের থার্ড পার্টির মাধ্যমে ইনভেস্টিগেশন হতে পারে যে আসলে ঘটনা যার ডাক্তার লিখছে সঠিক কিনা। কতটুকু লেখার পরে তার এটা এইভাবে চলতে থাকবে সুবিধাগুলো। আর শারীরিক যদি প্যারালাইজড জনিত কিছু হয়, সেটা ডাক্তার কাগজে পত্রে লিখে দিল, সেটা ফিজিক্যালি গিয়ে দেখবে। একজন নিউরোলজিক্যাল ডাক্তার সেটা লিখে দিবে যে উনি শারীরিকভাবে অক্ষম। কেন অনেক অক্ষম তো দেখা যায় না, যেমন উনি কথা বলতে পারে না। এটা কি আমরা কেউ বুঝবো? একটা সুস্থ লোক তো মুখ দিয়ে কথা না বললে আমরা বুঝবো না সে বোমা না ভালো। চোখে দেখে না, এটা যিনি দেখেন না উনি বুঝেন যে উনি চোখে দেখেন না, কিন্তু বাকিরা কি বোঝার সুযোগ আছে? ধরেন একজন বুড়া লোকের চোখে ছানি পড়ছে, আপনি কি দেখে বুঝেন? উনি ওনার চোখ দিয়ে দেখে না, তখন ডাক্তার টেস্ট করে বলে যে ওনার চোখে ছানি পড়েছে। ডাক্তার কিন্তু এমনি খালি চোখও বলে না, টেস্ট টুস্ট করে বলে। কিছু জিনিস যেটা অন্যরা দেখতে পায় না, এটা হলো নিউরোলজিক্যাল যিনি প্রফেসর বা ডাক্তার, উনি একটা প্যাডে লিখে দিবে যে ওনার আমরা এই টেস্টগুলো করেছি, ওনার এই সমস্যাগুলো আছে। তখন ওনার এই সুবিধাটা উনি পেতে থাকবে। আর মৃত্যুজনিত কারণে 2টা কাগজ কেবল লাগবে। কি লাগবে? যে কোনো একজন এমবিবিএস ডাক্তারের ডেথ সার্টিফিকেট লাগবে। আর হলো কাউন্সিল। চেয়ারম্যান অথবা কাউন্সিলর। শুধু কাউন্সিলর বললে হবে না, অনেকে কিন্তু গ্রামে যারা বসবাস করে তারা কিন্তু কাউন্সিলর বোঝে না, তারা বোঝে যে গ্রামের চেয়ারম্যান সার্টিফিকেট। জন্ম মৃত্যু নিবন্ধন করা সরকারের বাধ্যতামূলক আইন আছে। জন্ম যেমন নিবন্ধন বাধ্যতামূলক, মৃত্যুতেও নিবন্ধন বাধ্যতামূলক। আদারওয়াইজ সরকারি কোনো সেবা পাবে না প্রমাণ হিসেবে মৃত্যু সনদ যদি না থাকে। সেটা কাউন্সিলর অফিসে অথবা সিটি কর্পোরেশন অফিসে অথবা চেয়ারম্যান অফিসে সেটা মৃত্যু সনদটা নিতে হয় সেখান থেকে।
ডাক্তারি ডেথ সার্টিফিকেটটা দেখানোর পরে মৃত্যু সনদটা নিতে হয়। আমাদের মৃত্যু প্রমাণ শুধু 2টা কাগজ লাগে, ডাক্তারি ডেথ সার্টিফিকেট, এমবিবিএস ডাক্তার অবশ্যই হতে হবে, হাতুড়ে ডাক্তার হবে না, এমবিবিএস ডাক্তার লাগবে। আর সাথে হলো চেয়ারম্যান অথবা কমিশনার ডেথ সার্টিফিকেট দিবে, সেটা লাগবে। আর কোনো কাগজ আমাদের প্রয়োজন হবে না। কিন্তু যদি কোনো অপমৃত্যু হয়, ধরো সুইসাইড করলো, সেই ক্ষেত্রে কোনো ডাক্তার নর্মাল ডেথ সার্টিফিকেট দিবে না। সুইসাইড করলে অবশ্যই পুলিশকে জানাইতে হবে। সেখানে যদি পুলিশ মামলা হয়, সেই মামলার এজাহারের ফটোকপি লাগবে। মানে যদি মামলা হয় অপমৃত্যু, অথবা কোনো যদি গাড়ি রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কিন্তু সার্জেন্ট বা পুলিশ এসে কিন্তু মামলা করে। যদি মামলা হয়ে থাকে, তখন সেই মামলার ফটোকপি, নকল যেটাকে বলা হয় আর কি, মামলার নকল উঠায় না, সেই নকলটা লাগবে। এটা কি মেটলাইফেরই চাওয়া এই কাগজগুলো, নাকি সরকারের নির্দেশ? সরকারি নির্দেশ। বাংলাদেশ সরকারের নির্দেশ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ, যে একটা লোক স্বাভাবিক মৃত্যু হলে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিলে চলবে, কিন্তু যদি দুর্ঘটনায় কোনো মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু হয়, সেই ক্ষেত্রে যদি পুলিশ মামলা করে, মামলা হয়ে থাকে, সেই মামলার নকলের ফটোকপিটা লাগবে, অথবা এজাহার বলে এজাহারের ফটোকপিটা দিতে হবে যদি মামলা হয়। অনেক অপমৃত্যুর মামলা হয় না, তো সেটার কোনো লাগবে না, সেটা ডেথ সার্টিফিকেট আছে, ডেথ সার্টিফিকেট দিলেই যথেষ্ট। কেন মৃত্যু তো মৃত্যুই। তবে আমাদের দেখে যে লোকটা কিভাবে মারা গেল। যদি 2 বছরের মধ্যে অপমৃত্যু বলতে মানে সুইসাইড করে, তাহলে তো আমরা তার এই সুবিধাগুলো দিব না। তখন 2 বছরের মধ্যে যদি উনি সুইসাইড করে থাকে, তখন আমরা ওনার যে জমা টাকা আছে, 2 বছরে যে টাকাটা জমাইলো বা 1.5 বছরে যে টাকাটা, ওই টাকাটা তার ফ্যামিলিকে দিয়ে দেওয়া হবে। পুরো টাকাটা, 1 টাকাও কাটবে না, পুরো টাকাটা দিয়ে দেওয়া হবে। এই যে ওনাকে 1.5 বছর 2 বছর সার্ভিস দিছে কোম্পানি, এটার কোনো চার্জ কিছু কাটবে না। অথবা কোম্পানির আরো অপারেশনাল অনেক খরচ গেছে, সেটার কোনো চার্জ কাটবে না, পুরো টাকাটাই দিয়ে দিবে। তাহলে এই হলো আমাদের একটা ফ্রি পেমেন্ট প্ল্যান, 18 বছর মেয়াদি। আমরা যদি পেয়র, যিনি ইনকাম করে, ফ্যামিলির ইনকাম সোর্স, যিনি ইনকাম সোর্সের মূল যিনি ব্যক্তি, ওনার কোনো বিপদ ঘটলে, অক্ষম, অঙ্গহানি অথবা মৃত্যু, তাহলে মেটলাইফ তাকে অথবা তার পরিবারকে, অক্ষম অঙ্গহানির ক্ষেত্রে তাকে দিবে 3,34 লাখ টাকার সাপোর্ট, আর মৃত্যুর ক্ষেত্রে তার ফ্যামিলিকে দিবে 3,34 লাখ টাকার সাপোর্ট। এটা অ্যাকাউন্ট করার পরের দিন থেকে যখনই ঘটে, এটার কোনো অবজারভেশন পিরিয়ড নাই যে কবে থেকে এটার সুবিধা শুরু হবে না। আমি আজকে অ্যাকাউন্ট করেছি, আজকে টাকা দিয়ে দিয়েছি, আমার আগামী দিন থেকে এই সুবিধাগুলো মেটলাইফে অলরেডি চালমান হয়ে গেল। এটা নিয়ে আর কোনো প্রশ্ন মুজিব অথবা সাইফুল অথবা মাসুদ, কোনো প্রশ্ন আছে কিনা? আমার কোনো প্রশ্ন নেই। মানে আমি ডিটেইলস বলেছি, সোয়ার প্রশ্ন থাকার কথা না, ডিটেইলস। তো এই সুন্দর প্ল্যানটা যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারি সঠিক ব্যক্তিকে, অ্যাকাউন্ট না করে কিন্তু সুযোগ নেই। সে ঘুমাইতে পারবে না। তবে সেই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য একটু সময় নিতে হবে। সেই জন্য আমরা একটু নিরিবিলি প্লেস বেছে নেই। নিরিবিলি প্লেস, যেমন আমাদের চেষ্টা করি গ্রাহক যদি অফিসে আসে, অফিস থেকে আমরা ওনাকে নিরিবিলি প্লেসে প্রেজেন্টেশন দিতে পারি। চেষ্টা করি ওনার বাসায় কোনো বন্ধর দিনে যেতে, যেন নিরিবিলি প্লেসে ওনাকে এই প্রেজেন্টেশনটা দিতে পারি। কেননা উনি এই প্রেজেন্টেশন শুনতে হলে ওনার মনোনিবেশটা কিন্তু আমার লেখার দিকে থাকতে হবে, লেখনের দিকে থাকতে হবে। অথবা আমি যদি ট্যাব দিয়ে প্রেজেন্টেশন দিই, প্রেজেন্টেশনের ট্যাবের দিকে ওনার মনোযোগ থাকতে হবে। উনি যদি একবার এক বন্ধুর সাথে কথা বলে, আরেক ফোনে কথা বলে, ওনার কিন্তু মনোযোগ অন্য দিকে চলে যাবে। আবার ওনাকে ডাইভার্ট করে এখানে শুনাইতে হবে, ডিটেলস বোঝাইতে হবে। বোঝানোর পরে অ্যাকাউন্ট না করা পর্যন্ত তার কিন্তু ঘুম আসবে না। নিজের জন্য তো কোনো পলিসি করলাম না, অ্যাকাউন্ট 4টা করবো না, হ্যাঁ, নিজের জন্য কি দিয়ে পলিসি করব? এখানে তো আমরা শুধু আইবিআরএফ এর সুবিধা দিয়েছি, ওনার কোনো বিপদে উনি অথবা ওনার ফ্যামিলি মাসে মাসে টাকা পাবে, কিস্তি মাফ হবে, মেয়াদ শেষে টাকা পাবে, কিন্তু ওনার কোনো আমরা ট্রিটমেন্ট রিলেটেড কোনো অ্যাকাউন্ট কিন্তু এখানে সাপোর্ট দেই নাই, কোনো রাইটার দেই নাই। তাহলে ওনার জন্য আরেকটা অ্যাকাউন্ট বাকি রয়ে গেছে, সেখানে আমরা কি দিয়ে করব? সাইনুটা বলেন, অভিজ্ঞ মানুষ। ওনার জন্য যদি আমরা একটা প্ল্যান দেই, এখানে তো দিলাম
দিলাম তো কার সুবিধার জন্য? সবই তোমার ফ্যামিলি বউ বাচ্চার সুবিধার জন্য। ওনাদের কোনো চিকিৎসা খরচ সুবিধা কোনো অ্যাকাউন্ট তো দিলাম না। ওনার আরেকটা অ্যাকাউন্ট রয়ে গেল না চারটার মধ্যে, সেটা তো আর আইবিআরএফ দিব না আমরা। সেখানে আমরা দিব বেসিক ডাব্লিউপি মানে কিস্তি মকুব সুবিধা, আর যদি আমরা প্লাস দিতে চাই প্লাস রাইডার, আর সাথে আমরা সিসিটা দিলাম 5 লাখ টাকার 5 লাখ দিয়ে ওনাকে একটা ফ্রি পেমেন্ট প্ল্যান দেবো, যেন উনি কোনো অসুখ বিসুখ হলে বা কোনো দুর্ঘটনা হলে চিকিৎসা খরচ আমাদের কাছ থেকে পেতে পারে। এখন এখানে বেসিকটা মজিদ বলো, 28 বছর বয়সে বেসিক কত? ফ্রি পেমেন্ট প্লাস তো আমরা জানি 7.95। 18 বছর জন্য স্যার হ্যাঁ। 66.40 66.40। ডাব্লিউপিটা কত? 28 শেষ পাতা জি স্যার 1.45 স্যার 1.45। 45 তাহলে আমরা যদি এই তিনটাকে যোগ করি কত হয়? दस 75.8 75.80। আমরা তো 20 লাখ টাকার প্ল্যান আলোচনা করতেছি, তাহলে আমরা 2000 দ্বিগুণ করবো, তাই না? জি স্যার কত হয়? স্যার 1,51,600 1,51,600 টাকা বছরে। এখন ওখানে ছিল 1,43,000 সিসি দিবেন দিচ্ছি, ওখানে ছিল 1,43,000 43 20 লাখে, এখানে হয়ে যাচ্ছে 1,51,000 51 টাকা বেড়ে যাচ্ছে না? কেন বাড়তেছে? কিন্তু ওখানে তো আমরা ওনার অসুস্থ হলে টাকা চিকিৎসা খরচ কবে দেই নাই, না দুর্ঘটনা চিকিৎসা খরচ দেই নাই, ওখানে 3টা সুবিধা দিয়েছে। এই 3টা সুবিধার মধ্যে 2টা সুবিধা এখানে থাকবে, আর সাথে আরো 2টা সুবিধা আমরা অ্যাড করে দিলাম এখানে। ক্রিটিক্যাল ইলনেস 5 লাখ টাকায় খুব বেশি না, প্রিমিয়াম হলে 1800 কত টাকা দেয়? 1848 স্যার 1848 টাকা। 28 বছর তো, এটা যোগফল কত আসে? স্যার 1,53,448 1,53,448। 448 আর সাথে 70 টাকা তো আমাদের সবসময় যোগ করে, তাহলে 1,53,518। 518 ওখানে 1,43,000 টাকা দিয়ে 6 বছর পর 5 লাখ, 12 বছর পর 5 লাখ, 18 বছর পর 32,68। এখানেও 1,53,000 দিয়ে 6 বছর পর 5 লাখ, 12 বছর পর 5 লাখ, 18 বছর পর কত? 32,68 পাবে। এখানে বাড়তি যে 10,000 টাকা বছরে যাচ্ছে, সেই 10,000 টাকা যাচ্ছে আমাদের 2টা এক্সট্রা ফ্যাসিলিটির জন্য। ওনাকে আমরা 5 লক্ষ টাকার ক্রিটিক্যাল ইলনেস সাপোর্ট দিব, যেটা ওই পলিসির মধ্যে দেয়া যেত না, দেয়া যায় না। 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা যখন এক্সট্রা সাপোর্ট দিব কোন 25টা রোগের জন্য? 25টা রোগ, স্ট্রোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্লক, এই ধরনের যে আমাদের 25টা জটিল রোগ আছে, সেটা ধরা পড়লেই অ্যাকাউন্ট করার 6 মাস পর হতে, রোগগুলো হলো অ্যাকাউন্ট করার 6 মাস পর হতে যখনই ধরা পড়বে আমরা 5 লাখ টাকা চিকিৎসা খরচ দেব, কিন্তু এই টাকা কখনো ওনার থেকে ফেরত নেওয়া হবে না, কোনো লাভের অংশ থেকে কেটে রাখা হবে না, এই টাকাটা হলো ফি সাবিলিল্লাহ। আর প্লাস রাইডার থাকার কারণে আমরা কি সুবিধা দিচ্ছি? কয়টা সুবিধা? 3টা। প্লাস রাইডার থাকার কারণে আমরা 3টা সুবিধা দিচ্ছি, যেটা আমাদের ওই 3টা অ্যাকাউন্টে এই রাইডারটা দেয়া হয় নাই, যে কারণে ওইটার কোনো সুবিধা ওই রাইডার থেকে পাবেও না। প্লাস রাইডারের সুবিধা হলো এই যে আমরা প্লাস রাইডার 20 লক্ষ টাকা অ্যাকাউন্টের সুবিধা, 3টা। 1 নম্বর সুবিধা দুর্ঘটনায় চিকিৎসা খরচ, 15% দুর্ঘটনায় চিকিৎসা খরচ, যে কোনো দুর্ঘটনা 15% অফ
ফেস অ্যামাউন্ট 20 লাখ, 20 লাখের 15% কত? 3 লাখ স্যার। 3 লক্ষ টাকা। কারণ আমরা যান্ত্রিক যুগে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, এক জেলা থেকে আরেক জেলা যেতে হয়, এদিক থেকে ওদিক যেতে হয়, ছোটখাটো কম বেশি মানুষের বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন ওনার প্রতিবার অ্যাক্সিডেন্টের জন্য 3 লাখ 3 লাখ টাকা চিকিৎসা সাপোর্ট আমাদের থেকে পাবে, শুধু খরচ করে বিল বাজারটা জমা দিতে জমা হবে। দিতে হবে। যদি জমা দেয় 30,000 টাকা, বিল বাজার পাবে কত? 30,000 30,000। 1.5 লাখ দিলে 1.5 লাখ পাবে, 2 লাখ দিলে 2 লাখ পাবে, 3 লাখ দিলে 3 লাখ পাবে। কিন্তু যদি 3 লাখের বেশি দেয় তখন 3 লাখই 3 পাবে। লাখই পাবে। 4 লাখ দিলেও 3 লাখ 3 পাবে। লাখ। মানে 3 লাখের ভিতরে যে বিল দিবে, যেহেতু লিমিট 3 লাখ, ওইটাই পাবে। ওটাই। আর 3 লাখের বেশি দিলে 3 লাখ পাবে। পার কেস। হ্যাঁ, প্রতিবার। এই 18 বছর যদি 18-12 ঘটে সমস্যা নাই, 36 বার ঘটে সমস্যা নাই। আর অ্যাক্সিডেন্ট মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে হবে বিষয়টা এরকম। যেই কোনো অ্যাক্সিডেন্ট, যেই কোনো অ্যাক্সিডেন্ট, আমি রাস্তা হাঁটতেছি, রিক্সা পায়ের উপর উঠে গেল, সিলাই মেলে গেল, আমি যে এমবিবি ডাক্তারের কাছে গেলাম, এখানে আমার 1,000 টাকা বিল করলো, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল, আমি 1,000 টাকা বিল সাবমিট করব, আমার ব্যাংকে 1,000 টাকা চলে যাবে। শুধু বিল সাবমিট করার সময় ব্যাংকের চেকের পাতার ফটোকপি দিতে হবে, টাকাটা আমার ব্যাংকে চলে যাবে। সেভিংস অ্যাকাউন্ট হইতে হবে, কিন্তু আমাদের কোনো টাকা কারেন্ট অ্যাকাউন্টে সাধারণত ইএফটি হয় না, সেভিংস অ্যাকাউন্টে দিতে হবে এবং নিজের নাম সেভিংস অ্যাকাউন্ট। তাহলে এই যে আমি কোম্পানি যে বাড়তি টাকা নিচ্ছে, বাড়তি টাকার জন্য আমার সুবিধা। এই একটা সুবিধা, 3টা সুবিধার মধ্যে দুর্ঘটনা চিকিৎসা খরচ প্রতিবার 3 লক্ষ টাকা। এটা কার জন্য? পেয়রের জন্য, এখানে বউ বাচ্চার জন্য না, এটা তো পেয়র যিনি, যিনি মূল টাকা ইনকাম করেন যিনি। 2 নাম্বার সুবিধা, উনি যদি দুর্ঘটনায় অঙ্গহানি হয়, নগদে কত পাবে? নগদে এককালীন কত পাবে? দুর্ঘটনা অঙ্গহানি হলো 20 লক্ষ টাকা পাবে, 20 লাখ। ওই অ্যাকাউন্ট 3টাতে ছিল, মাসে মাসে 20,000, 3 60,000 করে দিবে। নগদে এককালীন কিছু দিবে এটা কিন্তু বলা হয় না, কিন্তু ওনার অ্যাকাউন্টটার থেকে উনি ওগুলো তো পাবেই। ওনার অ্যাকাউন্ট থেকে উনি আলাদা যে অ্যাকাউন্ট, চতুর্থ অ্যাকাউন্টটা, নগদে এখনই আমরা 20 লক্ষ টাকা দিই মেটলাইফ যদি অঙ্গহানি হয়। 3 নাম্বার, দুর্ঘটনায় মৃত্যু। ওখানে ছিল যেভাবে মৃত্যুবরণ করি মাসে মাসে 3 জনে 3 20 60,000 করে পাবে। আর এখানে হলো না, ওইটা তো পাবেই, এটার কারণে উনি আবার এখানে 40 লাখ। একবারে পেয়ে যাবে। 40 লাখ। কত পাবে? 40 20 লাখের ডাবল, Double। 40 লাখ টাকা একবারে পেয়ে যাবে। আর এই অ্যাকাউন্টটা 40 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্টটা এখানে ক্লোজ হয়ে যাবে। কি জন্য? ওই 3টে অ্যাকাউন্টে আইবিআর অ্যাপ্লিয়ার ছিল, ওই আইবিআর অ্যাপের একটা ইম্পর্টেন্ট রাইডার, যেটা দিলে পলিসির সুবিধাই চেঞ্জ হয়ে যায়, যেটা দিলে পলিসির সুবিধা ছিল। সুবিধাই চেঞ্জ হয়ে যায়। যেমন এটা হলো স্বাভাবিক পলিসি। স্বাভাবিক পলিসি যদি কেউ নিজের নামে কোনো অ্যাকাউন্ট করতে চায় সেটা হলো স্বাভাবিক পলিসি। আর যদি ওয়াইফের নামে সন্তানের নামে করতে চায় তখন হলো এক্সট্রাঅর্ডিনারি পলিসি, এক্সট্রাঅর্ডিনারি সুবিধা দেওয়া হয় তাদের উপযোগী করে। আর এখানে আরেকটা সুবিধা কি দিচ্ছে সিসি থেকে? সিসি থেকে দিচ্ছে 25টা রোগের জন্য 5 লক্ষ টাকা। জন্য 5 লাখ চিকিৎসা খরচ। এই যে 25টা রোগের জন্য 5 লাখ দিচ্ছে, দুর্ঘটনায় চিকিৎসা খরচ, দুর্ঘটনায় অঙ্গহানি, দুর্ঘটনায় মৃত্যু হলে লক্ষ লক্ষ টাকা সাপোর্ট দিচ্ছে। ওই কারণে ওনার অ্যাকাউন্টে 10,000 টাকা বছরে বেশি যাবে এবং 18 বছর যদি উনি সুস্থ থাকে, বেঁচে থাকে, ভালো থাকে। কত টাকা বেশি দিবে? 1,18,000 টাকা, 1,80,000। 1 লাখ 80 টাকা। আর এই 18 বছরে যদি খালি একবার একটা দুর্ঘটনা ঘটে, একবার খালি, এবং চিকিৎসার প্রয়োজন হয়, তখন আমরা কত দিব? 3 লাখ। 3 লাখ। তো উনি বছরে 10,000 টাকা বেশি দিয়ে 1,80,000 মায়া ছাড়তে পারে না,
আমরা ওনার থেকে বছরে 10,000 বেশি নিয়ে লক্ষ লক্ষ টাকা সাপোর্ট আইপিএস এর মতো ওনার সাথে লাগাই দিচ্ছি। এই যে আমার ধরেন জেনারেটর আছে, বিদ্যুৎ চলে গেল, তখনই তো জেনারেটর কাজ আরম্ভ করে দেবে। ঠিক আমাদের বাড়তি সুবিধা মানে একজন গ্রাহক ওনার এই সাপোর্টটা ওনাকে দেয়া আছে, শুধুমাত্র ওনার বিপদ ঘটলে আমরা ওনাকে টাকাটা দিয়ে দেব। সাপোর্টটা ওনার অ্যাকাউন্টে দলিলের মাধ্যমে বলে দেয়া আছে, উনি কিছু বাড়তি টাকা দিচ্ছে। বছরে 10,000 মানে মাসে 1,000 না। কিন্তু ঘটনা যদি আজকে টাকা দিয়ে কালকে ঘটে যায়, উনি তো বছরের টাকা একবারে দিবে না, ধরেন মাসের টাকা দিবে। 1,53,000 বের করছেন না বছরে, এটা মাসে কত হয়? সম্ভবত 13,000 প্লাস দেখেন। 770 স্যার। হ্যাঁ, 13,770। এই যদি 13,770 টাকা দিল, এই 13,770 টাকার বিনিময়ে হঠাৎ করে উনি 2 দিন 4 দিন 6 দিন পরে অ্যাক্সিডেন্ট ঘটলো, আমরা চিকিৎসার জন্য 3 লাখ টাকা নিয়ে রেডি আছি। উনি বিল যা দিবে বিলের উপরে আমরা টাকা দিই। হঠাৎ করে 6 মাস পরে ওনার জটিল রোগে যে কোনো একটা বুক ব্যথা আরম্ভ করলো, টেস্ট করলো, বললো ব্লক, চিকিৎসার জন্য 5 লাখ টাকা দিয়ে দেবে। অথচ উনি 6 মাসে কিন্তু 5 লাখ দেয় নাই আমাদের। 6 মাসে 5 13 78 বা 80,000 টাকা দিয়েছে। উনি 5 লাখ টাকা পাইয়ে যদি বলে যে যা আমি তো লাভবান, আমি আর অ্যাকাউন্ট চালাবো না, কোম্পানি লাভে আছে না লসে আছে? পুরা লস, পুরা লস। এবং অনেকে তাই করে। আমি একজন পাইছি শাহজাহানপুরে, দোকানদার, ছোট্ট একটা পলিসি করছিল, বছরে 3 মাস পর মনে হয় 3300 টাকা। ওনার এরকম মনে হয় বছর খানিক দিচ্ছে, 1 বছর কত 12,000 টাকার মতো। তো ওনার আগ থেকে সমস্যা ছিল, যেটা হাইড করে আমাদেরকে অ্যাকাউন্ট করছে। তো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে ওনার ওয়াইফে যে আমার হাজবেন্ড স্ট্রোক করছে, স্ট্রোক না, ব্লক ধরা পড়ছে, ব্লক ধরা পড়ছে। এখন আপনারা তো বলছিলেন ব্লক ধরা পড়লে টাকা দেওয়া হবে, কাগজপত্রগুলো দেন। আমি কাগজপত্র দিয়েছি, আমরা ক্লেম ফর্ম রেডি করে জমা দিয়ে দিচ্ছি। ঠিক 2 মাস পরে, ওই সময় একটু বেশি লাগতো, 2 মাস পরে ওনার ব্যাংকে ওই সময় চেক আসে ওনার বাসার ঠিকানায় শাহজাহানপুর কলোনিতে, 1 লক্ষ কত টাকা যেন 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার একটা চেক চলে আসছে। চলে আসার পরে তো ক্যাশ ট্যাশ করলো, প্রিমিয়ামের সময় হয়ে গেছে, তখন আর প্রিমিয়াম দেয় না। তখন এবার তার ব্যবসা খারাপ, এই খারাপ, ওই খারাপ, এই ওষুধটা দিয়ে দিয়ে আর অ্যাকাউন্ট চালায় না। তার মানে সে হয়তো চিন্তা করছে আমি দিছি তো মাত্র 12,000 টাকা, 1.5 লাখ পাইলাম। পাই গেছি 1.5 লাখ টাকা। আমি যদি ভবিষ্যতে কোম্পানি আমার এই টাকা কাইটা রাখে, তো লস। এই সে ভালো পাইয়া গেছি, এটা এলাম। আমার একটা করছে তো জুলাইতে 3,16,000 টাকা ক্লেম উঠাইছে। হ্যাঁ ওনার টোটাল জব ডিপোজিট হয়েছে 1,53,000। হ্যাঁ, ক্লেম পাওয়ার পরে কই আমি আর চালাবো না, ভাঙিয়ে দিতে, ভাঙিয়েও দিছি, 1,49,000 টাকা দিয়েছি। মানে যা দিছে জমা ওইটাও পাইয়া গেছে, আবার 3,84,000 পাইছে। এই মানে বিষয়টা- অনেকে মনে করে যে আমার এই টাকা মনে হয় মেয়াদ শেষে কাইটা রাখবে, মসজিদ যত কিছুই বলুক, টাকা কিন্তু মেয়াদ শেষে কাইটা রাখবে কোম্পানি। কেন এই সুবিধা কি কেউ দেয় নাকি এইভাবে, এটা মনে করে অনেকে। কিন্তু আমাদের এগুলো সব দলিলে লেখা থাকে, দলিলে লেখা থাকে। তাহলে আমরা দেখলাম 20 লক্ষ টাকার একটা পলিসিতে ভদ্রলোক যদি সুস্থ থাকে, ভালো থাকে, উনি 5 লাখ 5 লাখ 10 লাখ মেয়াদ শেষে 32 লাখ 68, 42 লাখ 68 পাবে। আর যদি মাঝপথে বিপদ হয়, বিপদ মানে যে 25টা জটিল রোগে যে কোনো একটা রোগ হলে 5 লাখ টাকা পাবে। দুর্ঘটনা চিকিৎসা প্রয়োজন হলে প্রতিবার 3 লক্ষ টাকা ওনার জন্য সাপোর্ট থাকবে। অঙ্গহানি হলে আমরা নগদে 20 লক্ষ টাকা দিব। মৃত্যুবরণ করলে ফ্যামিলিকে সাথে সাথে আমরা 40 লক্ষ টাকা দিয়ে দিব দুর্ঘটনায় মৃত্যু হলে। আর এই হলো মোটামুটি একটা প্রাথমিক সুবিধা বলি 3 কিস্তি বীমা। আর ওখানে তো ওই একই ব্যক্তি দুর্ঘটনায় অক্ষম, অঙ্গহানি হলো, ওনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে পাচ্ছে 20 লাখ, কিন্তু বউ বাচ্চারা তো এখানে 60,000 করে মাসে পাইতে আছে, টাকাও মাফ হয়ে গেছে। আবার একই ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওনার অ্যাকাউন্ট থেকে ওনার ফ্যামিলি নগদে পাবে 40 লাখ টাকা, আর বউ বাচ্চার 3 অ্যাকাউন্ট থেকে তো 20,000 করে 60,000 টাকা মাসে মাসে পাচ্ছে, কিস্তিও মাফ, আবার মেয়াদ শেষে যায় আবার টাকা পাচ্ছে। তাহলে একটা পলিসি আমরা যদি একজনকে কেন্দ্র করে দেই, ফ্যামিলির সবাই সুবিধাগুলো পাচ্ছে। এই পলিসির নাম হলো ফ্যামিলি প্যাকেজ। যে ফ্যামিলির সবাই MetLife-এর আমব্রেলার নিচে আছে, ছাতার নিচে আছে। যেমন বৃষ্টি হলে দেখবেন যে অনেকে গিয়ে একটা আমব্রেলার নিচে দাঁড়ায়, অথবা একটা ছাউনির নিচে অনেকে একসাথে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক সেম MetLife-এর আমব্রেলার নিচে পুরো পরিবারটা চলে আসলো।
ওই একজন ব্যক্তি যিনি ইনকাম করে তাকে কেন্দ্র করে অ্যাকাউন্টটা করা হলো, তার কোনো বিপদে কোম্পানি তখন তার ফ্যামিলিকে তার দলিল অনুযায়ী সাপোর্টগুলো দিয়ে যায়। এটার নাম হলো ম্যাটলাইফ, এটার নাম হলো ইন্স্যুরেন্স। আর এই সেবাটা আমরা দিয়ে যাচ্ছি কত বছর? বাংলাদেশে 70 বছর 70 বছর যাবে, আর ওয়ার্ল্ডে 154 বছর 154 বছর যাবত এটা দিয়ে যাচ্ছে। এই। তার কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করি, এবং এখন থেকে আমাদের নির্দেশ হেড অফিসের প্রতি রেগুলার যেই কয়জন আসে আমরা যেন সেমিনার মিটিংগুলো করে যাই। এক এক দিন আমরা এক একটা প্রোডাক্ট নিয়ে ঝালাই করবো, আমরা জানি বিষয়গুলো, তারপরে আবার ঝালাই করবো। আর যতই জানি আমরা আলাপ করতে গেলে দেখি যে এখানে আমাদের অনেক ভুল থাকে, আর এই ছোট ছোট ভুলগুলোর কারণে আমরা অনেক পলিসিগুলো মিস করে ফেলি। মানে প্রেজেন্টেশনটা অ্যাকুরেটলি আসে না, টাইমলি আসে না। যেই কোনো কথাবার্তা আমরা যখন কোথাও বায়াসে বসি, এই যে বিচারক যখন বিচার করতে বসে দুই দিকের উকিল থাকে না, উকিল যদি যুক্তি খণ্ডন না করে বিচার শেষে গিয়ে যুক্তি খণ্ডন করে, কাজ হবে না। ওই বিচারকের সামনে উনি যুক্তি খণ্ডন করতে হবে, কথাটা তার ব্রেনে ওই সময় আসতে হবে। ঠিক সেম প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি আপনার প্রেজেন্টেশনের সময় অ্যাকুরেট কথা না আসে, গ্রাহকের অ্যাকুরেট অ্যান্সার না দিতে পারেন, পরে যতই আপনি অ্যান্সার তৈরি করে নেন গ্রাহক কিন্তু এটা শুনতেছে না, কারণ ওই সময় আপনার প্রেজেন্টেশন উনি কনভিন্স হয় না। এই জন্য আমরা আমাদের দলিল অনুযায়ী যে কথাটুকু আছে এগুলো যেন সঠিকভাবে প্রেজেন্টেশন দিতে পারি, সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।